নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা। খবরের প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম। দুই কিস্তিতে টাকা দেবে মমতা সরকার, বড়দিনের আগেই শুরু হচ্ছে টাকা বিতরণ পদ্ধতি। টাকা পাবেন কারা? মহাকুম্ভ 2013-তে স্থির হয়েছিল মোদির নাম, 2025-এ স্থির হবে উত্তরসূরি। প্রধানমন্ত্রী আবাস যোজনা 10,000 নতুন বাড়ির জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছে, এইভাবে আবেদন করুন। বাংলাদেশে নির্বাচন হবে কবে ঘোষণা করলেন মোহাম্মদ ইউনূস। মৌলবাদী কথা বলতে চাইনি, আমার কথায় ভুল ব্যাখ্যা হয়েছে, দলকে কি জানালেন ফেরহাদ। অনুব্রত কাজলের গড়ে খেলা দেখালো জোট, তৃণমূলকে হারিয়ে নির্বাচনী বাম কংগ্রেসের। প্রতীক্ষার অবসান দিয়ে বাড়ছে বাংলার সরকারি কর্মীদের, কবে থেকে জেনে নিন। ফেরহাদকে কড়া রোজ তৃণমূলের, মুসলিমরা সংখ্যালঘু হবে বলে রোষের মুখে মুখ্যমন্ত্রী। বিরাট দুঃসংবাদ, বাতিল হলো একাধিক অ্যাকাউন্ট, নতুন বছরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে মানতে হবে জরুরি শর্ত। আসছি বিস্তারিত খবরে। মমতা সরকার বাংলার বাড়ি প্রকল্পের আওতায় 1.2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে। প্রথম কিস্তির 60,000 টাকা বিতরণ শুরু হয়েছে 15 ডিসেম্বর থেকে। এই প্রকল্পের মাধ্যমে 11 লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক উন্নয়নমূলক কাজ করেছে, রাজ্যবাসীর সুবিধার্থে নয়া প্রকল্প আনছে, প্রতি মাসে একের পর এক ভাতা দিচ্ছে কর্মীদের, বৃদ্ধ থেকে ছাত্রছাত্রী সকলের কথা চিন্তা করে ভাতা দিচ্ছেন। এবার এই সকল ভাতার সঙ্গে বিশেষ প্রকল্পেরও টাকা দিচ্ছে মমতা সরকার। ঢুকলো সেই প্রকল্পের প্রথম কিস্তির টাকা। বড়দিনের আগেই 15 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু করলো মমতা সরকার। প্রথম কিস্তিতে ঢুকলো 60,000 টাকা। শুরু হলো বাংলার বাড়ি প্রকল্পে টাকা বিতরণ। প্রথম কিস্তিতে দেওয়া হলো 60,000 টাকা, দুটি কিস্তিতে দেওয়া হবে টাকা। রাজ্যবাসীকে বাড়ি বানাতে 1.2 লক্ষ টাকা করে দিচ্ছে মমতা সরকার। টাকা দেওয়া হবে 11 লক্ষ মানুষকে। সমাজে পিছিয়ে পড়া পরিবারের মাথায় ওপর পাকা ছাদের ব্যবস্থা করতে এবারে গিয়ে এলো মমতা সরকার। এবার মমতা সরকার 1.2 লক্ষ টাকা করে দিচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে। 15 তারিখের মধ্যে সমস্ত আবেদনকারীদের সমস্ত তথ্য যাচাইয়ের পদ্ধতি শেষ হওয়ার কথা। এই কাজ শেষ হলেই দেওয়া শুরু হবে টাকা। তবে বড়দিনের আগে টাকা দেবে মমতা সরকার। গত মাসে মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় মোট 11.36 লক্ষ জমের কারণে আরও 1 লক্ষ মানুষের নাম যুক্ত হয়েছে। তার কথায় অনেক মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন। 12 লক্ষের বেশি মানুষ বাড়ির জন্য প্রথম কিস্তির টাকা বিতরণ করার জন্য রাজ্য তহবিল ব্যবহার করা হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছে 15 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে। 2024 সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছে নরেন্দ্র মোদী। 11 বছর আগে কুম্ভ মেলায় ধর্ম সংসদে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নরেন্দ্র মোদীর নাম চূড়ান্ত করা হয়েছিল। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে তিনি ধর্ম সংসদের আস্থা অক্ষুণ্ণ রেখেছেন। এর মধ্যে 2025 সালে মহাকুম্ভ মেলার প্রেক্ষাপটে মোদীর উত্তরসূরি কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। দৈনিক ভাস্করের প্রতিবেদনে বলা হয়েছে যে আসন্ন মহাকুম্ভ মেলায় বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম প্রস্তাব করা যেতে পারে। আরএসএস এর এক কর্মকর্তা জানিয়েছেন যে এই আলোচনায় যোগী আদিত্যনাথের নাম নিয়ে সর্বসম্মত মত রয়েছে। লোকসভা নির্বাচনের এখনো অনেক দেরি থাকলেও যোগীর নাম এখনো ঘোষিত হবে না, তবে তাকে প্রচারের জন্য প্রস্তুত করা হচ্ছে। প্রয়াগরাজে 13 জানুয়ারি 2025 থেকে মহাকুম্ভ শুরু হবে। 12 বছর আগে প্রয়াগরাজেই আরএসএস নরেন্দ্র মোদীর নাম সাধুদের সামনে প্রস্তাব করেছিল। তাদের সমর্থনের পরেই নরেন্দ্র মোদীকে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছিল। এবার কি যোগী আদিত্যনাথের নাম ঘোষণা করা হবে বা কি কোনো প্রস্তাব আনা হবে? কি প্রশ্ন? এই প্রশ্নই উঠছে। লোকসভা কিংবা বিধানসভা নির্বাচন যাই হোক, যোগী আদিত্যনাথ বিজেপির তারকা প্রচারকদের মধ্যে একজন। দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির প্রচারক হিসেবে সভা করছেন যোগী। মহারাষ্ট্রে তিনি বাটেঙ্গে তো কাটেঙ্গে স্লোগান দিয়ে আগ্রাসী প্রচার চালিয়েছেন। 17 জন প্রার্থীর জন্য 11টি সভা করেন এবং এর জন্য 15 জন বিজয়ী হন। উত্তরপ্রদেশের উপনির্বাচনেও তিনি একই স্লোগান ব্যবহার করেন। মহারাষ্ট্রে যোগীর পর প্রধানমন্ত্রী মোদী একই বার্তা একটু ভিন্নভাবে দেন। আরএসএস কিছু কর্মকর্তার মধ্যেই মহাকুম্ভ এবং এতে আলোচনা হওয়া আলোচনাগুলিকে দেশকে ভবিষ্যতে কার হাতে সুরক্ষিত রাখা যাবে তাই নিয়েই হবে। তবে নরেন্দ্র মোদীর মতো চূড়ান্ত নামকরণ করা হবে না, কারণ 2013 সালে লোকসভা নির্বাচন ছিল ঠিক পরের বছর, কিন্তু এবার কুম্ভ মেলা ও নির্বাচনের মধ্যে 4 বছরের ব্যবধান, তাই নাম নিয়ে আলোচনা হবে, কিন্তু তা প্রস্তাব হিসেবে থাকবে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার পিএম আবাস যোজনা 2.0 চালু করেছে। আর এর আওতায় মানুষকে বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। শহরাঞ্চলে অর্থনৈতিকভাবে দুর্বল এবং মধ্যবিত্ত পরিবারের জন্য 9 আগস্ট 2024-এ কেন্দ্রীয় মন্ত্রিসভা
PMA 2.0 কে অনুমোদন দিয়েছে। এই প্রকল্পে 1 কোটি নতুন বাড়ি তৈরি হবে। গৃহ এবং নগর বিষয়ক মন্ত্রকের তথ্য অনুযায়ী প্রতি ইউনিটে 2.30 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে আগের পর্যায়ে শহরাঞ্চলে 1.18 কোটি বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছিল। এর মধ্যে 85.5 লক্ষেরও বেশি বাড়ি নির্মাণ শেষ হয়েছে এবং উপভোগকারীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এই প্রকল্পটি সমগ্র ভারতে বিভিন্ন উপায়ে কার্যকর করা হবে। সাধারণ নির্বাচনের জন্য চাপ বাড়ছে। এই আবহেই বাংলাদেশের ভোটের সময় ঘোষণা করে দিল তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন 2025 সালের শেষের দিকে বা 2026 সালের প্রথমেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে। বিজয় দিবস উপলক্ষে ভাষণে ঘোষণা করেছেন নোবেলজয়ী। গত 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়েন। এরপরই নোবেলজয়ী ইউনূসকে সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা হয়। সেই সরকারের 4 মাস অতিক্রান্ত। শুরু হয়েছে নির্বাচনের মাধ্যমে স্থায়ী সরকারের দাবি তুলেছে আওয়ামী লীগ। সম্প্রতি সেই দাবি উস্কে দিয়েছে বাংলাদেশের জাতীয় পার্টি বা বিএনপি। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে তত্ত্বাবধায়ক সরকারের আর কত সময় চাই, এই প্রশ্নই তুলেছেন বিএনপি। ফলে নির্বাচন আয়োজনে চাপ রয়েছে ইউনূসের ওপর। এসবের মধ্যেই বিজয় দিবসের ভাষণে বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হিংসামুক্ত নির্বাচনের কথা উঠে আসে ইউনূসের মুখে। বলেছেন, এখন থেকে সবাই মিলে যেন এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যেখানে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচন এবং সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা 100% কাছাকাছি সংখ্যায় ভোট দিতে পারেন। এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না। আমাদের সংস্কারের স্বার্থে প্রতিটি কমিশনই গুরুত্বপূর্ণ, তবে নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান সংস্কারী কমিশনের কথা আমি একটু পৃথকভাবে বলতে চাই। কেননা এই দুটি কমিশনের সুপারিশের ওপর মূলত নির্ভর করেছে আমাদের আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ। বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এখন মুখ্য নির্বাচন কমিশনরাই বাংলাদেশের ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়ার দায়িত্বে। ভাষণের শেষে মোহাম্মদ ইউনূস বললেন, আমি সব প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের যদি অল্প কিছু সংস্কার করার, ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে হয়তো বাংলাদেশে নির্বাচন করা সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। কথায় বলে শব্দই ব্রহ্ম। রাজনীতিতে শব্দ শুধু ব্রহ্ম নয়, ব্রহ্মাস্ত্র। অবিবেচকের মতো কোনো কথা বললে তাতেই উথাল পাথাল পড়ে যেতে পারে। শনিবার এক অনুষ্ঠানে কলকাতার মহানাগরিক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন, বাংলায় আমরা 33%, কিন্তু গোটা ভারতে মাত্র 17%। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। একদিন আমরাই সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হব। প্রশাসনিক পদে বসে এই ধরনের মৌলবাদী কথা বলা যায় না, সংবিধানের শর্তও তাই। সে কারণে ফিরহাদ হাকিমের কথা নিয়ে শুধু বিজেপি বা বিরোধীরা রেডে করে ওঠেনি, তৃণমূলের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। একদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেছে, তা নিয়ে বাংলায় বিজেপি আরও হিন্দু আবেগের শান দিচ্ছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় গিয়ে জগন্নাথ মন্দিরের নির্মাণ দেখভাল করছেন, তখন ববির কথা অনেকটাই তাতে জল ঢেলেছে বলে মত তৃণমূলের অনেকেরই। কেউ কেউ 7-17 জল্পনাতেও মজে গিয়ে ষড়যন্ত্র, ব্ল্যাকমেল ইত্যাদির রহস্য সন্ধান করতে নেমে পড়েছেন। চুম্বকের বিড়ম্বনায় তৃণমূল এহেন পরিস্থিতিতে সোমবার কলকাতার মহানাগরিকের সঙ্গে কথা বলার চেষ্টা করে তবে ফিরহাদ হাকিম স্পষ্ট জানিয়ে দেন, শনিবারের মন্তব্য নিয়ে তিনি কোনো কথা বলবেন না, সংবাদ মাধ্যমে কোনো প্রতিক্রিয়া দেবেন না। সংবাদ মাধ্যমে এই বিষয়ে মুখ না খুললেও এই ব্যাপারে দলের মধ্যে এক প্রকার কৈফিয়ত ববি হাকিম দিয়েছেন বলেই খবর। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ফিরহাদ হাকিম দলকে জানিয়েছেন তার কথায় অপব্যাখ্যা করা হচ্ছে। তিনি সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার কথা সরল পাটিগণিতের অর্থে বলেননি। তিনি বোঝাতে চেয়েছেন, সংখ্যালঘু মুসলমানদের আর্থসামাজিক অনগ্রসরতার একটা বড় কারণ তথা প্রতিবন্ধকতা হলো শিক্ষা। সে কারণেই সামাজিক মর্যাদার ক্ষেত্রে বৈষম্য বা ফারাক তৈরি হচ্ছে। আর এই অন্ধকার তাই শিক্ষাই দূর করতে পারে। সংখ্যালঘুদের উচিত নিজেদের কাবিল তৈরি করা, এই জন্য মেহনত করা। আল্লাহর রহমত তথা আশীর্বাদ আর সংখ্যালঘুদের মেহনত থাকলে তারাও সমাজে অগ্রসর হতে পারবেন। নলহাটি 1 নম্বর ব্লকের কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে খেলা দেখালো বাম কংগ্রেস। এই সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারালো বাম কংগ্রেস জোট। 20টি আসনের মধ্যে 17টি আসন নিজেদের দখলে রাখলো বাম কংগ্রেস জোট। আর কেষ্টভূমে এমন জয়ের খবর এখন চাউর হয়ে গিয়েছে যে বেশ অস্বস্তির ঘাসফুল শিবিরের কাছে।
37টি আসনের মধ্যে 20টি আসনে জয় পেয়েছে বাম কংগ্রেস জোট। তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছে 17টি আসনে। পঞ্চায়েত নির্বাচনে এই নলহাটিতে একছত্র আধিপত্য পেয়েছিল তৃণমূল। লোকসভা নির্বাচনেও কাজল শেখের নেতৃত্বে ব্লকে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেস। আজ সমবায় সমিতি নির্বাচনে ধাক্কা খেল। এদিকে নলহাটি সমবায় সমিতি নির্বাচনে বাম গণতান্ত্রিক জোট প্রার্থীদের জয়ের খবর সামনে আসতেই এক বাম নেতা কবির সুমনের গানের গলায় স্মরণ করিয়ে দিলেন সকলকে। আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি, কার তাতে কি? পঞ্চায়েত থেকে বিধানসভা, লোকসভা থেকে উপনির্বাচন কোথাও জিততে পারেনি বামেরা। এখনো শূন্যতা কাটেনি। তারই মধ্যে সমবায় নির্বাচনে বামেদের পালিয়ে হাওয়া আসা বেশ তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, এখানে বাম কংগ্রেস জোট বেঁধেছে, জিতেছে বীরভূমের নলহাটির কয়থা 1 নম্বর সমবায় উন্নয়ন সমিতিতে। অন্যদিকে নলহাটি 1 নম্বর ব্লকের কয়থা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে রবিবার ছিল নির্বাচন। 12 বছর অর্থাৎ একযোগ সমবায় নির্বাচন ছিল সেখানে। সমবায় সমিতিতে মোট আসন 37, সেখানে 3580 জন ভোটার ছিল। রবিবার সকাল থেকেই শুরু হয় ভোটাভুটি। বাম কংগ্রেস জোট পেয়েছে 20টি আসন, বাকি 17টি আসন নিজেদের দখলে রেখেছে তৃণমূল কংগ্রেস। বীরভূমের নলহাটি 1 নম্বর ব্লকের এই সমবায় সমিতিতে দুর্নীতি আরও বেনিয়মের আখড়া বলে অভিযোগ উঠেছিল। নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রার্থী রেজিনা বিবি অর্চনা মণ্ডলের বক্তব্য, সমবায়ের জমি কেনা নিয়ে কম বিতর্ক হয়নি। আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। মানুষ তাই তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখেনি। সিপিএম এর জেলা সম্পাদক গৌতম ঘোষের দাবি, মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে গোটা রাজ্যে এটাই ঘটবে। আর তাই তৃণমূল সন্ত্রাস তৈরি করে ভোট দিতে দেয় না। যদিও তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের কথায় আমি শুনেছি, তবে কেন এমন ফলাফল হলো সেটা দলগতভাবে অবশ্যই পর্যালোচনা করা হবে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন। সকলেই দাবি তুলেছেন অতি শীঘ্রই যেন মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার। কিন্তু সরকার এখনো পর্যন্ত মুখে কুলু পেটে রয়েছে। ইতিমধ্যেই নতুন একটি আপডেট সামনে এসেছে। নতুন বছরের শুরুতে অর্থাৎ আসন্ন জানুয়ারি মাসে সরকারি কর্মীদের ডিএ বাড়তে চলেছে। সেক্ষেত্রে কত শতাংশ ডিএ বাড়ছে? সরকারি কর্মীদের জন্য নতুন আপডেট রইল আজকের প্রতিবেদনে। কেন্দ্রীয় সরকার 3% ডিএ বৃদ্ধির পর থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলির মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব দেখা যায়নি। বাস্তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হাজারো আন্দোলন ও বিক্ষোভ করলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি তাদের। দিনের পর দিন ধরে শুধু অপেক্ষাই করে গিয়েছেন কর্মীরা। এরই মধ্যেই এই ইস্যুতে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। বারংবার পিছিয়ে যাচ্ছে তার শুনানিও। তবে 2025 সালের জন্য রাজ্য সরকারি কর্মীরা ভালো খবর পেতে পারেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে কর্মীদের। এই খবর সম্প্রতি সামনে আসছে। সত্যি কি বাড়বে দিয়ে আসুন কি আপডেট সামনে আসছে জানা যাক। আসলে গত বছরের চিত্র দেখে এই বছর আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ গত বছরে এই সময় ডিএ বেড়েছিল বাংলার সরকারি কর্মীদের। এবারও কি তেমনটাই হবে, প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, খুব সম্ভবত অন্তরে চলছে পরিকল্পনা। ডিএ বৃদ্ধির জল্পনা সত্যিই হতে পারে, আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা। সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে। যদিও সরকারি তরফে কিছু বলা হয়নি, অনেকে মনে করছেন সবটাই জল্পনা মাত্র। কিন্তু এমন মনে করার কারণটা কি? 2023 সালে অর্থাৎ গত বছরের ডিসেম্বরের শেষেই বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিসেম্বরের 21 তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই রকমই কিছু হতে পারে বলে স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। ডিএ বৃদ্ধি নিয়ে যে দোটানা সৃষ্টি হয়েছিল, সেখানে সরকারি কর্মীরা আশার আলো দেখলেই সেদিকে মনোনিবেশ করছেন। কিন্তু আসলেই মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে নাকি তা নিয়ে প্রশ্ন কিন্তু রয়ে যায়। চলতি বছরের শুরুতেই এক দফা ডিএ বৃদ্ধি পেয়েছিল। 1 জানুয়ারি থেকে 4% ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। ফের এপ্রিলে আরও 4% ডিএ বাড়ানো হয়েছিল। 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। এবার শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের লক্ষ্মী লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকারি কর্মীরা 6% করে ডিএ পাচ্ছিলেন। চলতি বছর 4% করে দুবার ডিএ বৃদ্ধির পর বর্তমানে যা পৌঁছেছে মোট 14%। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে, তা সর্বজন বিদিত। কেন্দ্রীয় সরকার 3% হারে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে। আগে 50% হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মোট 3% বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে 55 এবং 53%। আর এর ফলেই বাংলার সরকারি কর্মীদের সঙ্গে তাদের ডিএ ব্যবধান বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, এখনকার মতো খবর এই পর্যন্তই। ধন্যবাদ।